ধরুন গভীর রাতে আপনি জাতীয় সড়ক ধরে ছুটছেন, স্পিডোমিটার ৭০ কিলোমিটার। হেডলাইটে আলো পড়ছে, সামনে ফাঁকা রাস্তা, কিন্তু হঠাৎ একটা ছায়া, আপনার হাত স্টিয়ারিংয়ে কাঁপছে। ব্রেক চাপার সুযোগ পাওয়ার আগেই প্রচণ্ড একটা ধাক্কা, গাড়ি উল্টে গেল, আপনি রক্তাক্ত। কিন্তু যেটা আঘাত হলো সেটা কোনো গাছ নয়, কোনো দেয়াল নয়, সেটা একটা জীবন্ত গরু, যেটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। এই দৃশ্যটা আজ কোনো দুর্লভ ঘটনা নয়, এটা এখন ভারতে প্রতিদিনের বাস্তবতা। কিন্তু আসল প্রশ্ন হলো, লক্ষ লক্ষ গরু হঠাৎ রাস্তায় এলো কোথা থেকে? কে এদের ছেড়ে দিল? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এর পেছনে কি শুধুই অবহেলা, নাকি চলছে এমন একটা অদৃশ্য যুদ্ধ যেটার কোনো যোদ্ধা নেই, কোনো রণক্ষেত্র নেই, অথচ ক্ষয়ক্ষতি হচ্ছে বিলিয়ন ডলারের? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু তথ্য দেখাবো, এমন কিছু বলবো, যেটা শুনলে আপনি বুঝবেন কিভাবে একটা দেশের রাজনৈতিক উন্মাদনা সেই দেশের এই অর্থনীতির শিরদাঁড়া গুড়িয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার কথাই ধরুন। সকালবেলা দোকানদাররা শাটার তুলতে গিয়ে দেখছেন পুরো ফুটপাত রাস্তার অর্ধেক দখল করে আছে কয়েক ডজন গরু। এরা কারো নয়, এদের কোনো মালিক নেই, এরা খাচ্ছে ডাস্টবিনের আবর্জনা, এরা খাচ্ছে রাস্তার ডিভাইডারে, এরা হাঁটছে ফ্লাইওভারের ওপর দিয়ে। আপনি ঠিক শুনেছেন, ফ্লাইওভারের ওপর দিয়ে। স্থানীয় বাস চালকরা বলছেন রাতের বেলা ওভারব্রিজে গাড়ি চালানো এখন আত্মহত্যার সমান, কারণ অন্ধকারে হঠাৎ সামনে একটি কালো দেহ, ব্রেক করার সময় পাওয়া যায় না। শুধু পুরুলিয়া নয়, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ভারতের হৃদয়ভূমি জুড়ে এই চিত্র। অনুমান করা হচ্ছে এই মুহূর্তে ভারতের রাস্তায় ঘুরে বেড়ানো মালিকানাহীন গবাদি পশুর সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে গেছে। কেউ কেউ বলছেন আসল সংখ্যা এর চেয়েও অনেক বেশি। পৌরসভার দায়িত্বশীলরা নিজেরাই হাত তুলে দিচ্ছেন। তারা বলছেন এই সংকট সামাল দেওয়ার মতো সম্পদ, জনবল বা পরিকল্পনা কিছুই তাদের কাছে নেই। কিন্তু আসল গল্পটা এখনও শুরু হয়নি। আসল গল্পটা শুরু হয়েছে 1 দশক আগে। গত 10 বছরে ভারতে গোরক্ষা শব্দটি আর শুধু একটা ধর্মীয় অনুভূতি থাকেনি, এটাকে পরিণত করা হয়েছে একটা রাজনৈতিক অস্ত্রে। গোরক্ষার নাম ব্যবহার করে যা করা হয়েছে সেটা সভ্য সমাজে কল্পনা করাও কঠিন। গরু পরিবহনের সন্দেহে মুসলিম ব্যবসায়ীদের রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে। পরিবারের সামনে বাবাকে টেনে নিয়ে গিয়ে পেটানো হয়েছে। কিন্তু কিছু ক্ষেত্রে গরু ব্যবসায়ীকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যে সে মানুষটা আর কোনোদিন হাসপাতালের বিছানা থেকে উঠতে পারেননি। সরকারের দিক থেকেও আইনগুলো এমনভাবে কঠোর করা হলো যেন একটা নির্দিষ্ট পেশাজীবী শ্রেণীর শ্বাস রোধ করা হলো। গরু কেনাবেচা, পরিবহন, এমনকি মাংস প্রক্রিয়াজাতকরণ, প্রতিটা পর্যায়ে এমন কড়া করে আরোপ করা হলো যে এই খাতে কাজ করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ালো। এত দিন পর্যন্ত এই চাপটা একতরফা ছিল, একটা সম্প্রদায় মার খাচ্ছিল, চুপ করে সহ্য করছিল। কিন্তু এবার ঘটলো এমন কিছু যেটা কেউ আন্দাজ করতে পারেনি। প্রতিক্রিয়াটা শুরু হলো, কিন্তু সেটা কোনো মিছিল নয়, কোনো পাথর ছোড়া নয়, কোনো দাঙ্গা নয়। মুসলিম সমাজের একটা বিশাল অংশ ঘোষণা দিল, আমরা গরুর ব্যবসা থেকে সম্পূর্ণ সরে যাচ্ছি। গরু কেনা বন্ধ, গরুর মাংস খাওয়া বন্ধ, ধর্মীয় উৎসবও গরুর ব্যবহার বন্ধ, চামড়া ব্যবসা থেকেও হাত গুটিয়ে নেওয়া হচ্ছে। যুক্তিটা অত্যন্ত সরল কিন্তু মারাত্মক। আপনারা বলছেন গরু আমাদের কাছে থাকলে সমস্যা, ঠিক আছে, আমরা গরুর ধারের কাছেও যাব না। এবার আপনারাই দেখুন আপনাদের গরু নিয়ে আপনারা কি করবেন। এটাকে কেউ বলছেন অহিংস প্রতিরোধ, কেউ বলছেন গান্ধীবাদী অর্থনৈতিক আন্দোলন, আবার কেউ বলছেন এটা ভারতের ইতিহাসের সবচেয়ে ধারালো অর্থনৈতিক বয়কট। কিন্তু এই বয়কটের আসল প্রভাবটা বুঝতে হলে আপনাকে ভারতের গ্রামীণ অর্থনীতির গভীরে যেতে হবে। এখানে গল্পটার সবচেয়ে মর্মান্তিক মোড় নেয়। এই বয়কটের সবচেয়ে বড় আঘাতটা পড়েছে সেই সাধারণ হিন্দু কৃষক পরিবারগুলোর উপর, যারা সারা জীবন ঘাম ঝরিয়ে গরু পালন করেছেন। চিত্রটা বুঝুন, একজন কৃষক তার সঞ্চয় দিয়ে একটা দুধেল গাভী কেনেন, বছরের পর বছর সেটা থেকে দুধ বিক্রি করেন, পরিবার চালান। কিন্তু একটা সময় আসে যখন গাভী বুড়ো হয়ে যায়, দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন সেই গরুটা হয়ে দাঁড়ায় নিছক বোঝা। প্রতিদিন খাওয়াতে হচ্ছে, চিকিৎসা দিতে হচ্ছে, কিন্তু আয় শূন্য। এতদিন এই পুরনো অনুৎপাদনশীল গরুগুলো একটা বাজার ছিল। মুসলিম ব্যবসায়ীরা এগুলো কিনে নিতেন, কৃষক সেই টাকা দিয়ে নতুন বাছুর কিনতেন, চক্রটা চলতো। এখন সেই চক্রটা ভেঙে পড়েছে। ক্রেতা নেই, বিক্রি করার জায়গা নেই, ধর্মীয় বিশ্বাসের কারণে হত্যা করাও সম্ভব নয়, আজীবন পুষে রাখার সামর্থ্য নেই। তাহলে কি করবেন কৃষক? উত্তর, রাস্তায় ছেড়ে দিতেই হবে। এবং ঠিক এটাই হচ্ছে। হাজারে হাজারে গরু এখন রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, কারণ এগুলোর দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, কোনো প্রতিষ্ঠান নেই, কোনো ব্যবস্থা নেই। সরকারি গোশালা ঘরগুলোর অবস্থা জিজ্ঞেস করবেন না, বেশিরভাগ গোশালা কাগজে কলমে আছে, বাস্তবে সেখানে গরু রাখার জায়গা নেই, খাবার নেই, তহবিল নেই। যেগুলো চালু আছে সেখানেও গরুগুলোর অর্ধ অনাহারে মরছে। এবার আসুন রাজনীতির মাঠে। গত 1 দশকে ক্ষমতাসীন শক্তি গরু ইস্যুকে তাদের সবচেয়ে শক্তিশালী নির্বাচনী অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। গল্পটা ছিল সোজা, দেখুন ওরা আমাদের পবিত্র গাভীকে ওদের থামাতে হবে। গল্পটা ছিল সোজা, দেখুন ওরা আমাদের পবিত্র গাভীকে মারছে, ওদের থামাতে হবে।
হবে, আমাদের ক্ষমতায় আনুন, এই ন্যারেটিভ দিয়ে লক্ষ লক্ষ ভোট হারভেস্ট করা হয়েছে, গোরক্ষক বাহিনী তৈরি করা হয়েছে, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটা হয়েছে। কিন্তু এই বয়কট পুরো খেলার রোডম্যাপকে উল্টে দিয়েছে। ভাবুন তো, যদি মুসলিম সম্প্রদায় সত্যি গরুর কাছ থেকে সম্পূর্ণ দূরে সরে যায়, তাহলে গোরক্ষকরা কাকে ধরবে, কাকে পেটাবে, কাকে দেখিয়ে ভোট চাইবে? এদিকে কৃষকরা যখন দেখবেন তাদের বছরের পর বছর পরিশ্রম এখন রাস্তায় ছুটছে, তাদের সঞ্চয় ধুলোয় মিশছে, তখন তাদের রাগটা কোন দিকে যাবে? তারা কি সেই উগ্র প্রতিষ্ঠানগুলোকে দোষ দেবেন যারা এই পরিস্থিতি তৈরি করেছে, নাকি সরাসরি সরকারকে জবাবদিহি করবেন? এবার সবচেয়ে বিস্ফোরক তথ্যটায় আসি। যে সরকার গরু রক্ষার নামে সাধারণ মানুষকে জেলে পুষছে, মব লঞ্চিং দিচ্ছে, সেই একই সরকারের শাসনামলে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম গরুর মাংস ও চামড়ার রপ্তানিকারক দেশ হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিলিয়ন বিলিয়ন ডলারের এই রপ্তানি ব্যবসা চলছে কর্পোরেট ছত্রছায়ায়। আন্তর্জাতিক বাজারে ভারতীয় বিফ যাচ্ছে ধুমধাম করে, কিন্তু দেশের ভেতর একজন গরিব মানুষ যদি গরুর মাংস খায় তাহলে তাকে পিটিয়ে মারা হচ্ছে। একজন প্রখ্যাত ইসলামিক স্কলার সম্প্রতি একটি তীক্ষ্ণ প্রশ্ন রেখেছেন, যদি সত্যি গরু আপনাদের কাছে এত পবিত্র, তাহলে গরুর মাংস রপ্তানি সম্পূর্ণ বন্ধ করুন, দেশে জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করতে পারবেন? উত্তর সবাই জানেন পারবেন না, কারণ সেটা করলে কর্পোরেট লবি চটে যাবে, বৈদেশিক মুদ্রার প্রবাহ কমবে, অর্থনৈতিক চাপ বাড়বে। এই দ্বিমুখী নীতির ভণ্ডামিটা এই বয়কটের সামনে এখন সম্পূর্ণ নগ্ন হয়ে গেছে, আর এটাই এই নীরব প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী দিক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কোরবানি ঈদ। প্রতি বছর এই সময় গবাদি পশুর বাজারে বিশাল লেনদেন হয়। যদি এই বয়কট সত্যি কার্যকর হয়, তাহলে পুরো সাপ্লাই চেইন ভেঙে পড়বে। চামড়া শিল্প, পরিবহন খাত, পশুখাদ্য ব্যবসা সবকিছুতেই ডমিনো ইফেক্ট পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট যদি দীর্ঘমেয়াদী হয়, তাহলে রাস্তায় ঘুরে বেড়ানো মালিকানাহীন গরুর সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে। কৃষি অর্থনীতিতে এর প্রভাব হবে বিধ্বংসী। সরকার এখন একটা অসম্ভব ত্রিভুজে আটকে গেছে। হিন্দুত্ববাদী ভোট ব্যাংকে ধরে রাখতে কঠোর আইন বজায় রাখতে হবে, কিন্তু সেই আইনের কারণে কৃষকরা ধ্বংস হচ্ছেন। আবার আইন শিথিল করলে নিজেদের রাজনৈতিক ভিত্তি নড়েই যাবে। এটি কোনো সাধারণ ঘটনা নয় বন্ধুরা, এটা ইতিহাসের এমন একটা মুহূর্ত যেখানে প্রমাণ হয়ে যাচ্ছে ঘৃণার রাজনীতি দিয়ে ক্ষমতা দখল করা যায়, কিন্তু দেশ চালানো যায় না। যে আবেগকে পুঁজি করে ভোটের ফসল তোলা হয়েছিল, সেই আবেগই এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে। দাবার বোর্ডে যে ঘুঁটিগুলো সাজানো হয়েছিল, সেগুলো এখন এমনভাবে উল্টে গেছে যে খেলাটাই অচল হয়ে পড়েছে। প্রশ্ন একটাই, এই নীরব অর্থনৈতিক যুদ্ধ কি সত্যি ভারতের ভবিষ্যৎ রাজনীতির মানচিত্র বদলে দেবে, নাকি সময়ের সাথে সাথে এটাও হারিয়ে যাবে? আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। এই ধরনের গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপুন, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কারণ এই সত্যগুলো মানুষের জানা দরকার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।